আছে। তারপরে 1 বাইট 0 এবং 1 কে বলা হয় এক একটি বিট। তো 0 অথবা 1 প্রত্যেকটি সংখ্যা হচ্ছে এক একটা বিট। এরকম 8 টি 0 অথবা 1 কে নিয়ে হয় 1 বাইট। এইরকম 1024 বাইটে হয় 1 কিলোবাইট। এরকম একটা হিসাব দেখো নিচে তোমাদের ইয়েতে দেওয়া আছে পেজে। এরপর 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট। 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট। 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট। 1024 টেরাবাইটে হয় 1 পেটাবাইট। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমরা এই পর্যন্ত আমরা যে এই জিনিসগুলো আমরা এখানে তোমাদেরকে দেখাইলাম, আমরা একটু লক্ষ্য করি। যারা পরের পেজটাকে আমরা একটু ইয়ে করে নেই। এরপরে দেখো ন্যারো ব্যান্ড আমরা পড়াইছিলাম প্রতি সেকেন্ডে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত যে ব্যান্ডের মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয় তাকে বলা হয় ন্যারো ব্যান্ড। এরপরের যে ব্যান্ডটি এই ব্যান্ডটি ন্যারো ব্যান্ডকে ব্যবহার করা হয় আমরা বলেছিলাম গত ক্লাসে, আবারও রিপিট করতেছি তোমাদের সুবিধার্থে। এই ন্যারো ব্যান্ড ব্যবহার করা হয় তোমার টেলিগ্রাফ যন্ত্রে। অত্যন্ত ধীরগতির একটি ব্যান্ড। এই ব্যান্ডের মাধ্যমে প্রতি সেকেন্ডে 45 থেকে মাত্র 45 থেকে 300 বিপিএস পর্যন্ত অর্থাৎ বিট পার সেকেন্ড ডাটা আদান প্রদান করতে পারে। এর পরবর্তী ব্যান্ডটি হচ্ছে ভয়েস ব্যান্ড। এই ব্যান্ডের মাধ্যমে অর্থাৎ 1200 বিপিএস থেকে প্রতি সেকেন্ডে 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত ডাটা আদান প্রদান করার ব্যান্ডকে বলা হয় ভয়েস ব্যান্ড। এই ব্যান্ড কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা আদান প্রদান করার জন্য ব্যবহার করা হয়, বা এরকম প্রিন্টার থেকে কম্পিউটার বা এরকম ল্যাপটপ বা ডেস্কটপ এই সমস্ত কাছাকাছি ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। ব্যান্ডটি একটা জনপ্রিয় ব্যবহার হচ্ছে এই ব্যান্ডটি ব্যবহার করা হয় টেলিফোন মোডে। মোবাইল ফোন বা টেলিফোনে যে আমরা যে কথোপকথন করি এই ব্যান্ড ব্যবহার করে আমরা কথোপকথনে অংশগ্রহণ করি। তার পরবর্তী যে ব্যান্ডটি এটা হচ্ছে ব্রডব্যান্ড। উচ্চগতির ইন্টারনেট সেবা যে ব্যান্ডের মাধ্যমে আমরা পাই, অর্থাৎ আমরা এই যে মোবাইলে একে অপরের সাথে তথ্য আদান প্রদান করার জন্য যে ব্যান্ডটি আমরা ব্যবহার করি এর নাম হচ্ছে ব্রডব্যান্ড। এই ব্রডব্যান্ডের মাধ্যমে আমরা মাইক্রোওয়েভ ব্যবহার করি, স্যাটেলাইট ওয়েভ ব্যবহার করি, রেডিও ওয়েভ ব্যবহার করি। এই ওয়েভগুলো ব্যবহার করে আমরা মোবাইল ফোনে মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করি, আমরা ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করি, আমরা ওয়াইম্যাক্স এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করে তথ্য আদান প্রদান করি। সারা পৃথিবী আমাদের কাছে এখন হাতের মুঠোয় চলে আসছে এই ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধার ফলে। এর সাহায্যে আমরা বিভিন্ন তথ্য তাৎক্ষণিকভাবে যে কোনো মুহূর্তে যে কোনো তথ্যকে উইকিপিডিয়া থেকে আমরা জানতে সমর্থন হই উইথ ইউজিং ইন্টারনেট। এই হচ্ছে ব্রডব্যান্ড সম্পর্কে আমাদের আলোচনা। পরবর্তী পেজে আমরা দেখি ডাটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। একটু আগে তোমাদেরকে একটু ইয়ে করে নেই। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনে নাও। হ্যাঁ, কেউ কথা বলবো না তাইলে, কারণ হচ্ছে কি শোনো, এখন শুনে নাও। কারণ হচ্ছে আমি যদি শুধু খালি কথা বলি তোমাদের কোনো রেসপন্স না পাই তাহলে আমার নিজের কাছে খারাপ লাগবে। এই জন্য আমি তোমাদেরকে আবার সবাইকে আনমিউট করে দিলাম, তোমরা কথা শুনবা, ঠিক আছে? কিন্তু কথা বলবা। কথা বললে বাবা একটু দেখা যেতে ডিস্টার্ব হবে। তো সেই কারণে আমরা আমাদের পরবর্তী যেই ডাটা ট্রান্সমিশন স্পিড যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, ডাটা ট্রান্সমিশন স্পিড। এই ডাটা ট্রান্সমিশন স্পিডটা কি? সরি, মেথড। ডাটা ট্রান্সমিশন স্পিড গেল, এবার ডাটা ট্রান্সমিশন মেথড। স্যার আমরা মানে কি বোর্ড বই ফলো করলে হবে না স্যার? বোর্ড বই দেখো, বোর্ড বই যেটা তোমাদের এনসিটিভিটি বইটা দেওয়া আছে, সেখানে শুধু সূচিপত্রের মতন করে বিষয় দেওয়া আছে, যেখান থেকে তুমি কোনো তথ্য স্যার বোর্ড বইতে অনেক কিছু দেওয়া নেই স্যার। এই কথাই তো বলতেছি, বোর্ড বই অনেক কিছু দেওয়া নেই। এই জন্য সহায়ক বই অথবা আমি তোমাদের একটা পর্যায়ে গিয়ে তখন পরিবেশ স্বাভাবিকভাবে সবকিছু নোট করে দেবো। স্যার আপনি যেটা পড়াচ্ছেন এটা তো সহায়ক বইটা, ঠিক না স্যার? জি, সহায়ক বই। বোর্ড বই তো কিছু এখন আপাতত কোন বইটা ফলো করব স্যার? তোমাদের একটা বুক লিস্ট আমরা দিয়েছিলাম, মনে পড়েনি ভর্তির সময়? জি স্যার, জি স্যার। এই বইটা ইয়েস ডক্টর নুরুল হুদা, হ্যাঁ, এই ওনার বইটা তোমরা কিনবা।
যদি সহায়ক বই কিনতে চাও ওইখানে সকল তথ্য পাইবা। আমি যে পেজটা তোমাদের সামনে এখানে হাজির করেছি এটা ডক্টর নুরুল হুদা স্যারের বই থেকে দিয়েছি। নুরুল হুদা স্যারের বই। হ্যাঁ, এই তথ্যটা তোমরা দিলাম, এটা ওনার বই থেকে আমরা দিলাম। কারণ হচ্ছে এরপরেও যদি তোমাদের কাছে কষ্ট হয়, সমস্যা হয়, আমি তোমাকে বুঝাই দিব। আমার একটা আইসিটি লেখা বই আছে, বাজারে আছে সেটা। হ্যাঁ, আমার মল্লিক প্রাপ্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি। কিন্তু আমরা সেটা বলছি না তোমার জন্য কেনার জন্য। আমাদের কলেজ থেকে যেটা সেটাই তুমি কিনো। আর যেখানে বুঝবা না সেখানে তো আমি আছি। যেই লাইনটা তুমি বুঝবা না আরো সহজভাবে যাতে বোঝানো যায় আমি তোমাকে চেষ্টা করবো বুঝাই দিব। বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার স্যার। আমার কাছে আপনার বইটা আছে। হ্যাঁ, আমার কাছে আপনার বইটা আছে, রমজান হোসেন আকাশ। আমার বোন ডিএমআরসিতে পড়ছে, তো আগের বই আছে। আচ্ছা তুমি দেখো এখানে খুব সহজ করে লেখা আছে। সবাই সবাই দেখো আমার লেখা বইয়ের মধ্যে এখানে খুব সহজ সহজ করে দেওয়া আছে। যদি ওর কাছ থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো তো নিতে পারো, সমস্যা নেই। কথা বুঝছো? নিয়ে তোমরা দেখতে পারো, কোনো প্রবলেম। জি স্যার। কিন্তু স্যার আমার কাছে তো হচ্ছে বোর্ডেরটা আছে, যেটা এই একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষ 2020-21 যেটা দিছে। শুনি আমরা একটু একটু আবারও কথাটা শুনি, এবার শেষ বলবো। বোর্ডের বইটা এর মধ্যে কোনো রিসোর্স নাই, শুধু খালি কোনো সূচিপত্রের মতন এক একটা টপিকের নাম দেওয়া আছে, একদম সুন্দর করে ডিটেলস বর্ণনা দেওয়া নেই। সেই কারণে তুমি একটা বিষয় তোমাকে বললাম, তুমি যদি এই বিষয়টা দিয়েই নদীর কিনারে গিয়ে চলে আসো, তাহলে নদীর মধ্যে যদি অবগাহন না করো তাহলে তো নদীর মজাটা বুঝবা না। অর্থাৎ পানিতে তোমার ঠান্ডা এটা তো বুঝবা না। বইটা বোর্ডের বইটার মধ্যে শুধু খালি জাস্ট খালি টপিক গুলোর নাম দেওয়া আছে। স্যার কলেজের কোশ্চেন কোন বই থেকে করা হবে স্যার? কলেজের কোশ্চেন কোনো বই থেকে করা হবে না, টপিক থেকে করা হবে। বুঝছো ব্যাপারটা? বোর্ড বইয়ের ভিতরে যে টপিকগুলো আছে এই বোর্ড বইয়ের ভিতরে যে টপিক আছে এখানেও এই টপিক আছে তো। আবার এই বোর্ড বইয়ের ভিতরে যে টপিকগুলো আছে এই সহায়ক টপিকগুলো বইতে অনেকগুলো টপিক বোর্ড বইতে নাই। মেন কথা হলো ডিটেইলসটা নাই বোর্ড বই। ডিটেইলসটা নাই, যেই টপিকগুলো বোর্ড বইয়ে নাই ওগুলো পড়াবো না। এত টেনশন করো কে? এটা তো আছে ডাটা জি স্যার। ট্রান্সমিশন মেথড। এই যে দেখো তোমার কাছে যে পেজটা এখন চলে আসছে ডাটা ট্রান্সমিশন মেথড, এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও অনেকেই যার কাছে বই স্যার নেই। এটা ক্লিয়ার না স্যার, স্ক্রিনশট নেওয়া হয়েছে স্যার। একটু মানে নিচে দিয়ে ক্লিয়ার, উপর দিয়ে ক্লিয়ার না, একটু উপর দিয়ে ঝাপসা, নিচে ক্লিয়ার। পৃষ্ঠা নাম্বার আমার কাছে পৃষ্ঠা নাম্বার তোমার clear বইয়ের আছে। 128 নাম্বার বা 27 নাম্বার পৃষ্ঠায় পাইবা। তোমার যারা ডেটা ট্রান্সমিশন মেথড আগে তোমার আমি আমার মতো করে বুঝাই ডেটা ট্রান্সমিশন মেথডটা কি, ঠিক আছে? জি স্যার। এটা বাদ দাও, পেজটা তোমার সামনে আছে, বাদ দাও, এটা পরে দাও। দেখো আগে আমার কথাটা সবাই শোনো। স্যার আপনি যেটা পড়াতেছেন এটা কোন বই? আরে আমি যেটা এখন তোমার সামনে দিলাম, পেজের সামনে দিলাম, এটা হচ্ছে নুরুল হোসেনের বই। কারণ তোমার যে সহায়ক বইটা দিচ্ছি ওইটা থেকে আমি পড়াবো। বুঝতে পারছি? জি স্যার। স্যার পড়া শুরু করেন স্যার। আচ্ছা শুরু করি, তুমি শোনো। কোনো বই নাই, আমি সামনে আছে দিচ্ছি। স্যার আপনি স্যার পেজগুলা গ্রুপে দিয়ে দিন। আচ্ছা পেজগুলো দিয়ে দেবো। আমি এখন সামনে আছি, এইটাই বই মনে করো, অন্য কিছু বাদ দাও, ঠিক আছে? জি স্যার। এখন শোনো, মেথড কাকে বলে? মেথড মানে কি? পদ্ধতি। Data, কথা নাই কথা নাই কথা নাই, পেজ কথা বলা না, পৃষ্ঠা বলা। মেথড মানে কি? পদ্ধতি। প্রেরক থেকে প্রাপকে ডেটা আদান প্রদান করার পদ্ধতিকেই বলে ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে এই মেথড কেন ব্যবহার করা হবে? প্রশ্ন। স্যার সাউন্ডটা এক, ক্লিয়ার না। মেথডটা কেন ব্যবহার করা হবে? শোনো, মেথডটা কেন ব্যবহার করা হবে? ব্যবহার করা এই কারণে, আমি যখন কথা বলতে সেই যে বলতে সাউন্ড ক্লিয়ার না, খেয়াল করো। স্যার তাহলে কথা প্রেরক clear- থেকে স্যার সবাইকে স্যার মিউট করে দেন স্যার, তাহলে কথাটা ক্লিয়ার আসবে। একটু মানে আপ ডাউন করে আসে কথাটা, মানে ভলিউমটা। আচ্ছা তাহলে আমি একেবারে লাস্টে 5 মিনিট আগে আমি আনমিউট করবো, ঠিক আছে? সবাই জি স্যার। স্যার মিউট করে দেন। 20 মিনিট তো গেছে গা। 45 মিনিট, তারপর আবার একটা 45 মিনিট, তারপর আবার একটা। যেটা আমরা বলতেছিলাম ডাটা ট্রান্সমিশন মেথডকে ভাগ করা হয়েছে দুই ভাগে, প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। একটু আগে আমরা যে বললাম যে পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে ডেটা আদান প্রদান করা সিস্টেমকে বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। কেন ব্যবহার করা হবে? প্রেরক অনেক সময় দ্রুত গতিতে, দেখো আমি কথা বলতেছি, যদি দ্রুত গতিতে কথা বলি আর তুমি যে প্রাপক
আমার কানে যে কথাটা যাচ্ছে সেটা যদি তুমি না বুঝো, তাহলে আমার এবং তোমার মধ্যে ডাটা আদান প্রদানের মধ্যে একটা মিসম্যাচ হবে, অর্থাৎ কিছু শব্দ কিছু কথা মিস হয়ে যাবে, যেটা তুমি অনুধাবন করতে পারবা না। এই মিসম্যাচ দূর করার জন্য, এই মিসম্যাচটা অফ করার জন্য, দুজনের মধ্যে একটা সমতা বজায় রাখার জন্য, একটা সমন্বয়ের জন্য ডাটা ট্রান্সমিশনের মধ্যে একটা পদ্ধতি দরকার। একেই বলা হয় ডাটা ট্রান্সমিশন মেথড। এই ডাটা ট্রান্সমিশন মেথডকে ভাগ করা হয়েছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে আবার দেখো তোমার এই চিত্রটা দেওয়া আছে, ভাগ করেছে 3 ভাগে। একটা হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, আরেকটি হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। সবাই একটু লক্ষ্য করি, এই পেজটা পরবর্তী যে পেজটা এটা একটু স্ক্রিনশট দিয়ে নেই। পরবর্তীতে আমরা যাতে করে ক্লাসটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করলে আমরা বলতে পারি, সেই কারণে একটু পেজ নাম্বার 6 স্ক্রিনশট দিয়ে নিয়ে নেই আমরা। এখানে যে কথাটা আমরা বলতেছিলাম যে প্রথমেই আমরা আসি সিরিয়াল ডাটা ট্রান্সমিশনকে ভাগ করেছে 3 ভাগে, একটা অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। প্রথমে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাসিনক্রোনাস বিষয়টা হচ্ছে এ মানে হলো একটি করে, এ হচ্ছে একটি করে প্রেরক থেকে প্রাপকে যখন ডাটা আদান প্রদান করা হয়, কিভাবে আদান প্রদান করা হবে, অনেকগুলো বিট নিয়ে, অর্থাৎ 8 বিট নিয়ে একটা ক্যারেক্টার হয়। এরকম বর্ণ বাই বর্ণ বা অক্ষর বাই অক্ষর, প্রেরক থেকে প্রাপকে বর্ণ বাই বর্ণ ডাটা আদান প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। অর্থাৎ এ মানে একটি, প্রেরক থেকে প্রাপকে একটি বর্ণ যাবে, আবার বলবে হ্যাঁ আমি এ পেয়েছি, তারপরে আবার দ্বিতীয় বর্ণটি পাঠাবে। এইভাবে যখন সিরিয়াল করে একে একে করে ডাটা আদান প্রদান করা হবে, একে বলা হয় অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। এই সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের সিস্টেমের একটা চিত্র দেখো দেওয়া আছে। প্রথম চিত্রটা দেওয়া আছে স্টার্ট বিট, তারপর দেখো 8 বিটে এক ক্যারেক্টার, তারপরে দেওয়া আছে স্টপ বিট। এইভাবে তোমাদের এই ডাটা ট্রান্সমিশন সিস্টেমটার এরকম একটা চিত্র দিয়েও তোমার উদ্দীপক থাকতে পারে, এই কারণে চিত্রটা তোমরা একটু দেখে নিবা। এরপরে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমের কিছু বৈশিষ্ট্যের কথা বলি। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম এর বৈশিষ্ট্য হচ্ছে প্রেরক থেকে প্রাপকে অক্ষর বাই অক্ষর করে ডাটা ট্রান্সমিশন করে, বা বিট বাই বিট বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার। ক্যারেক্টার মানে বর্ণ, বর্ণ বা অক্ষর বা ক্যারেক্টার বাই ডাটা আদান প্রদান করার প্রক্রিয়াকে বলা হয় অ্যাসিনক্রোনাস। তাহলে ক্যারেক্টার বাই ক্যারেক্টার করে ডাটা আদান প্রদান করে, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। অ্যাসিনক্রোনাসের 2য় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডাটা আদান প্রদান করার সময় প্রেরক থেকে প্রাপকে যখন ডাটা আদান প্রদান করবে, তখন কোনো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়ে না, অর্থাৎ আলাদা কোনো মেমোরির প্রয়োজন পড়ে না। সরাসরি একটা বিট পাঠাবে, তারপরে বিট পাঠাবে, এই জন্য কোনো আলাদা স্টোরেজের প্রয়োজন পড়ে না। এরপরের যে বৈশিষ্ট্যটা হচ্ছে এই পদ্ধতিতে ডাটা আদান প্রদান করার খরচ অনেক কম লাগে। আর এই পদ্ধতিতে ডাটা আদান প্রদান করতে গেলে যেই এটাকে সিস্টেমটাকে দাঁড়া করাইতে যেই খরচটা এখানে কম পড়ে, আর এটা যে ইনস্টলেশন খরচটা এখানে কম হয়। আর একটা আছে যে প্রেরক থেকে প্রাপকে ডাটা আদান প্রদানের সময় মধ্যবর্তী কোনো বিরতির সময়টা সমান থাকে না। প্রথম ডাটাটা পাঠাইলাম এ পাঠানোর পর এখানে সময়টা লাগলো 10 সেকেন্ড, পরবর্তীতে আমার 15 সেকেন্ড লাগতে পারে। এটাকে বলা হয় টাইম ইন্টারভেল, মধ্যবর্তী সময়, যে এই ইন্টারভেলটা সময় সমান থাকে না। এরপরে আরেকটা যদি আমরা বৈশিষ্ট্য বলি, তাহলে যে অল্প পরিমাণ ডাটা আদান প্রদান করতে গেলে এতে এই পদ্ধতিটা সবচেয়ে ভালো। আর এখানে যদি আমরা আরো একটা ব্যবহার করি, যে আমরা ইন্টারনেটে যে সমস্ত ডাটাগুলো আদান প্রদান করি, এইভাবে এই নিয়মটাকে মেনে আমরা প্রেরণ করি। এরপর এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কিছু অসুবিধার কথা আমরা বলে দেই। অসুবিধার কথাগুলো হচ্ছে, 1 নম্বর অসুবিধার হচ্ছে পরবর্তী পেজ নাম্বার 7 আছে। 1 নম্বর অসুবিধার হচ্ছে এরকম যে এখানে যখন ডাটা আদান প্রদান করব, এটা গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে কম। কেন গ্রহণযোগ্যতা কম এটা বলি আমরা। প্রেরক থেকে প্রাপকে যখন ডাটা পাঠাবো, যদি মনে করো তুমি তোমার বন্ধুর কাছে একটা মেসেজ পাঠাইবা, মেসেজের সিস্টেমটা যদি এইরকম হয় যে আমি যে মেসেজটা পাঠাইলাম, তো বন্ধু তুমি পাও, আমি পাঠাইলাম, ধরো আমার নামটা দিয়ে পাঠাইলাম, প্রথম পাঠাইলাম, সে বন্ধু বললো হ্যাঁ অ্যাকনলেজমেন্ট আমি পাইলাম, দ্বিতীয়, এবার আবার পাঠাইলো কে, তারপরে বললো ওই বন্ধু বললো হ্যাঁ আমি এই মেসেজটা পাইলাম, তারপরে বললো আবার এরকম হ্যাঁ পাইলাম, আবার এইভাবে পাঠাবে। এইভাবে যদি মনে করো একটা
সেন্টেন্স পাঠাইতে যায় তাহলে দেখা যাচ্ছে 5 মিনিট 7 মিনিট আধা ঘন্টা লাগিয়ে দিতে পারে। এই ধরনের ডাটা ট্রান্সমিশন একটা বিরক্তির বিষয়। এই কারণে এই ধরনের ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অনেক কম। তারপরের যে বৈশিষ্ট্যটার কথা একটু আমরা বলি সেটা হচ্ছে যে অ্যাকনোলেজমেন্ট। প্রতিবার ডাটা পাঠানোর পর হ্যাঁ প্রাপক তাকে অ্যাকনোলেজমেন্ট দিবে বা স্বীকারোক্তি দিবে, হ্যাঁ আমি পেয়েছি। তারপরে আবার প্রেরক আবার পাঠাবে। যতক্ষণ না পর্যন্ত প্রাপক তাকে স্বীকারোক্তি দিবে, হ্যাঁ আমি এই ডাটাটা পাইলাম, ততক্ষণের আগে সে আবার প্রেরক পাঠাবে না। তো এই হচ্ছে আরো একটা দুর্বল সাইড অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে যে এটা আসলে খুব ধীর গতিতে, সময় বেশি লাগে। হ্যাঁ, এই কারণে এই ধরনের ডাটা ট্রান্সমিশন। আবার এখানে যদি আমরা কি বলে স্যাটেলাইট বা মাইক্রোওয়েভ ব্যবহার করতে যাই তাহলে এখানে খরচ বেশি পড়ে যায়। তো এই কিছু সুবিধা অসুবিধার কথা নিয়ে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা শেষ করলাম। এর মধ্যে আমি তোমাদেরকে একটু আনমিউট করে দেখি যে কারা আসলে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনটা আমরা বুঝি নাই। স্যার বলেন। স্যার অ্যাসিনক্রোনাল ট্রান্সমিশন যে চিত্রটা স্যার, চিত্রটা দিয়ে মানে কিভাবে প্রশ্ন আসতে পারে স্যার? শুধু চিত্রটা দিয়া উদ্দীপক দিয়ে দিতে পারে। চিত্র 1, হ্যাঁ খেয়াল করি, চিত্র 1 কোন ধরনের ডাটা ট্রান্সমিশনকে বুঝায় ব্যাখ্যা করো। তাহলে তুমি চিত্রটা দেখে দেখবা স্টার্ট বিট এবং স্টপ বিট এই দুইটা শব্দ যদি থাকে তাহলে তুমি ধরে নিবা এটা অ্যাসিনক্রোনাস। ধরে নেবে কি অ্যাসিনক্রোনাস। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এতক্ষণ আমি কথা বললাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলো অ্যাসিনক্রোনাস নিয়ে। এরপর আমরা সিনক্রোনাসে যাব। সেই যে প্রেরক আর প্রাপক জিনিসটা একটু মানে ক্লিয়ার না। আচ্ছা তুমি যে আমার কথাটা শুনলা, আমি পাঠাইলাম, তুমি শুনছো বলো এখন। হ্যালো, জি জি। তাহলে জি যে বললা এই যে আমিও শুনছি, তাহলে তুমি পাঠাইছো জি শব্দটা আমি পাইছি, তাহলে তুমি হইলে প্রেরক আমি হইলাম প্রাপক। ক্লিয়ার? বলো। জি স্যার, ওকে। এই প্রেরক থেকে প্রাপকে। আর কার কোনো কোশ্চেন অ্যাসিনক্রোনাস নিয়ে? বলো, কোশ্চেন থাকলে বলো। নাই? কারো কোশ্চেন আছে? না স্যার, নাই আপাতত। আপাতত নাই। তাহলে আবার আনমিট করে আমরা সেকেন্ড টপিকটা যাই, সিনক্রোনাস নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সিনক্রোনাস Okay, যাচ্ছি sir. আমরা, তোমাকে মিট করে নিয়ে আমরা কথাটা বলতেছি। সিনক্রোনাস সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমের ঠিক উল্টা একটা পদ্ধতি হচ্ছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম এ প্রেরক থেকে যখন প্রাপকে ডাটা পাঠাবে তখন অক্ষর বাই অক্ষর পাঠায় না। কিভাবে পাঠায়? অর্থাৎ যে ডাটা ট্রান্সমিশন সিস্টেমে অনেকগুলো বর্ণ বা ক্যারেক্টারকে একটি ব্লক বা প্যাকেট তৈরি করে পাঠায় তাকে বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে ব্লক বাই ব্লক বা প্যাকেট বাই প্যাকেট ডাটা ট্রান্সমিশনের সিস্টেমকে বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। তো প্রশ্ন হতে পারে, স্যার এই পদ্ধতিটা কি আমরা ব্যবহার করি? হ্যাঁ, এই পদ্ধতিটা আমরা ব্যবহার করি কোথায়? আমরা যখন মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে আমরা মেসেজ পাঠাই একে অপরের কাছে, তখন ওই মেসেজে আমরা অনেকগুলো অক্ষর নিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, আবার অনেকগুলো সেন্টেন্স নিয়ে একটা মেসেজ হয়ে যায়। তখন ওই মেসেজটা দেখো অনেকগুলো এই যে সেন্টেন্স, এটাকে বলা হয় একটা ব্লক বা একটা প্যাকেট। তখন আমরা কি করি? তখন এই মেসেজটা লেখার পর আমরা সেন্ড বাটনে ক্লিক করি, আমরা প্রাপকের কাছে পাঠাই দিই। এই সিস্টেমটাকে বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। এই সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমের কিছু বৈশিষ্ট্যের কথা যদি আমরা চলে আসি, এর আগে দেখো একটা চিত্র দেওয়া আছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমের। আমরা একটু বড় করে চিত্রটা দেখাই, খেয়াল করি। সিন দেওয়া আছে, ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টার, তার মানে অনেকগুলো ক্যারেক্টার নিয়ে হয়েছে একটা ব্লক। আর যদি রিসিভ ক্যারেক্টার, এরপরে রিসিভ হওয়ার পরে সে বলে যায় ইন। আমরা বড় করে চিত্রটা দেখাইলাম। এই ধরনের ডাটা ট্রান্সমিশন সিস্টেমটাকে বলা হয় সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। এই সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমে আমরা কিছু বৈশিষ্ট্যের বা সুবিধার কথা যদি আমরা বলি, তাহলে দেখি
যে প্রেরক থেকে প্রাপকে যখন ডেটা পাঠাবে তো তার মধ্যে অনেকগুলো বর্ণনী একটা ব্লক আকারে পাঠাবে, এটা একটা বৈশিষ্ট্য। তার মানে ব্লক পাঠাইতে গেলে সময় এখানে কম লাগে, গতি বেড়ে যায়, এগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তার মানে কি এই ধরনের পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশনের গতি বেশি, এই ধরনের পদ্ধতিতে সময় কম লাগে, আর এই ধরনের পদ্ধতিটা সকলের কাছে গ্রহণযোগ্য। এই যে বৈশিষ্ট্যের কথাগুলো বলি, তারপরে এখানে বৈশিষ্ট্য আছে, এটা আরেকটা বৈশিষ্ট্য, এই ধরনের ডাটা ট্রান্সমিশন করতে গেলে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়ে। কেন প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়ে? কারণ অনেকগুলো বিট, অনেকগুলো ক্যারেক্টার জমা রাখার জন্য একটা অবশ্যই স্টোরেজ দরকার, এই জন্য প্রাইমারি স্টোরেজের দরকার পড়ে। এবার এই ডাটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে প্রাপকে যখন পাঠাবে তখন যে মধ্যবর্তী সময়, যে আমার কাছ থেকে তোমার কাছে যখন ডাটা আমি পাঠাবো, মধ্যবর্তী দুইজনের মধ্যে ইন্টারভেলটা প্রতিনিয়তই সমান থাকবে। অর্থাৎ প্রথম সেকেন্ডে 10, দ্বিতীয় পাঠাইবো তাও 10, তৃতীয়বার পাঠাইবো তাও 10, এরকম একটা টাইম ইন্টারভেলটা একেবারেই সমান থাকবে। এরপরে যদি আমরা এই ধরনের ডাটা ট্রান্সমিশন সিস্টেমের কিছু অসুবিধার কথা বলি বা খারাপ দিকের কথা বলি, তাহলে 1 নম্বর বলতে পারি এই ধরনের ডাটা ট্রান্সমিশন সিস্টেমে খরচ বেশি পড়ে, ইনস্টলেশন খরচটা বেশি পড়ে। 2 নম্বরটা বলতে পারি নিরাপত্তা এখানে খুব কম থাকে। 3য় নম্বরটা বলতে পারি যে এখানে তোমার প্রাইমারি স্টোরেজ, এই জন্য এটা কিনতে হয়, এই জন্য আলাদা এটা একটা খরচ লাগবে, এইটা একটা অসুবিধা হতে পারে। এ হচ্ছে এসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে কিছু বর্ণনা আমরা বলে দিলাম। এর পরের যে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করব, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন যে 3 ধরনের, আরো একটা বৈশিষ্ট্য আছে। সিরিয়াল তো আমরা বলছিলাম এক এক করে, তো আরো একটা এর প্রকার আছে, সেটা হচ্ছে আইসোক্রোনাস। তো আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমটা কি, আমরা পরবর্তী পেজে যদি আমরা দেখি আইসোক্রোনাস নিয়ে তেমন একটা ব্যাখ্যা তোমাদের এখানে দেওয়া হয় নাই। তারপরে আমরা অল্প করে আমরা এটা একটু বলে দিই। আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেমটা হচ্ছে এসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলো দূর করে নতুন একটা পদ্ধতিতে, একেবারে আল্ট্রা মডার্ন একটা পদ্ধতি, যখন কোনো ডাটা প্রেরক থেকে প্রাপকে পাঠাবে তখন তার এই সিস্টেমকে বলা হয় আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিস্টেম। অর্থাৎ প্রেরক এবং প্রাপকের মাঝখানে ডিলে টাইম একদম 0 থাকবে। প্রেরক পাঠানোর সাথে সাথে প্রাপক পেয়ে যাবে। এই ধরনের সিস্টেম অনগোয়িং প্রসেস হচ্ছে, ভবিষ্যতে হয়তোবা এটা আমরা পেয়ে যাব। আমাদের দেশে হয়তো এখন এটা এস্টাবলিশ করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা এটা আস্তে আস্তে আমরা এই ধরনের পদ্ধতি পেয়ে যাবো। এটার বৈশিষ্ট্য বা সুবিধা কিছু জানার দরকার নেই, জাস্ট এইটুকু আমরা জেনে নিই। এবং এই স্ক্রিনশটটা আমার যে পেজটা প্রথম দিলাম, এটা সবাই আমরা একটু নিয়ে নেই। এরপর আমরা পরবর্তী যে পেজটা আছে, পেজ নাম্বার 8, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেই সবাই। নেওয়ার পরে আমি আনমিউট করব, সকলের সাথে একটু কথা বলবো, আনমিউট করে কথা বলবো। এটা হচ্ছে দেখো এসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক। অনুধাবনের ক্ষেত্রে বোর্ডে প্রায় এই বিষয়টা আসে। এসিনক্রোনাস এবং সিনক্রোনাস পার্থক্যটা যদি দিতে চাই, এসিনক্রোনাসের প্রথমে সংজ্ঞা দিব, সিনক্রোনাসের প্রথমে সংজ্ঞা দিব, দেওয়ার পর এসিনক্রোনাস এর মধ্যবর্তী বিরতির সময় সমান থাকে না, সিনক্রোনাসের সমান সময় থাকে। এসিনক্রোনাস ধীরগতিতে ডাটা ট্রান্সমিট করে আর সিনক্রোনাস দ্রুত গতিতে ডাটা ট্রান্সমিট করে। এসিনক্রোনাসের সময় বেশি লাগে, সিনক্রোনাসের সময় কম লাগে। এসিনক্রোনাসের গ্রহণযোগ্যতা অনেক কম, সিনক্রোনাসের গ্রহণযোগ্যতা অনেক বেশি। প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়ে না সিনক্রোনাসে, সিনক্রোনাসে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়ে। আরো যদি আমরা বলতে চাই, এই ধরনের ভাবে আমরা অনেকগুলো পার্থক্য আমরা রুজু করে দিতে পারবো। সিনক্রোনাস ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন করে, সিনক্রোনাস অনেকগুলো ক্যারেক্টার নিয়ে ব্লক তৈরি করে ডাটা ট্রান্সমিশন করে। এই হচ্ছে এসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে তুলনামূলক আলোচনা। আমরা এখন সবাইকে একটু আনমিউট করে একটু কথা শুনবো সবার। সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। স্যার সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে যে ব্লক বা প্যাকেট আকারে বলছে, ওইটা বলতে কি বোঝায় স্যার? ব্লক খেয়াল করো, তুমি যখন ব্লক বলা কখন, যখন অনেকগুলো বর্ণ নিয়ে একটা প্যাকেট বানানো হয়, এটাকে বলা হয় ব্লক। ধরো তুমি
ডান বিসিডি 3-4টা ডান বিসিডি একটা প্যাকেট বানাইবা না? জি স্যার। এইটা হলো ব্লক বা প্যাকেট। ক্লিয়ার? জি স্যার। আর কার কোন কোশ্চেন? স্যার সিনক্রোনাস আবার একটু বুঝিয়ে দেন স্যার। কোন প্রেরক থেকে প্রাপকে যখন আমি পাঠাবো তখন এই সিনক্রোনাসে একটা একটা করে পাঠাইছিলাম, এ পাঠাইছিলাম, বি পাঠাইছিলাম, সি পাঠাইছিলাম, এরকম প্রত্যেকটা বর্ণ একবার করে পাঠাইছিলাম। মনে পড়ে? বলছিলাম এরকম। জি মনে পড়ে? স্যার। কিন্তু সিনক্রোনাস এরকম না, ধরো এ বি সি ডি এরকম করে 100টা বর্ণ একসাথে পাঠাবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এই যে স্যার, সিনক্রোনাসের মূল পার্থক্য। তারপরে পরে স্যার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ওই যে সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে যে চিত্রটা স্যার এটা যদি মানে লিখতে বলে বর্ণনা স্যার চিত্র সহকারে দিব নাকি যদি বর্ণনা আসে? দেখো এটা এটা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা প্রশ্ন আসতে পারে। আর আমরা তোমাদের একটা কথা বলে দেই, আজকে 30 তারিখ, হ্যাঁ, তোমাদের কাছে জি। 2-1 দিনের ভিতরে একটা মেসেজ যাবে, সেটা হচ্ছে আইসিটি বিষয়ের তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তোমাদের কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ এটাকে তোমাদের দিয়ে দিবে। স্যার একটু জোরে বলেন স্যার, কথা স্লো শোনা যায় অনেক। কথাটা স্লো আছে স্যার, শোনা যায় না। আচ্ছা শোনেন, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকতে পারে আগামী 10 তারিখের ভিতরে জমা দেওয়া। এটা চলে আসবে আপনাদের কাছে নোটিশটা গ্রুপে 2-1 দিনের ভিতরেই। তো আমরা জমা কি স্যার জমা কি কলেজে যাই দিতে হবে? আচ্ছা এটা কিভাবে দিতে হবে স্যার এটা তোমার গ্রুপে দিয়ে দিবে, ঠিক আছে? এটা সম্পর্কে আমি আগে বলবো না, কথা বলছি। স্যার এটা কি ওই আমাদের যে সেকশনের গ্রুপে দিবে নাকি ডিএমআরসির আসল গ্রুপে দিবে স্যার? আসল গ্রুপে দেবে এবং যে সেকশনের যেই তোমার এডমিন স্যার আছে উনি তোমাদের গ্রুপে এটা পোস্ট করে দেবে যে নিয়মগুলো দিয়ে। কথা বুঝছো? এখন ঘটনা হচ্ছে, আমার কথাটা শোনো, আমি তো আবার আগামী সপ্তাহে তোমার ক্লাস নিব, মানে আগামী এই দিনে আবার ক্লাস নিব। এই জন্য আমি আগে তো কতগুলো বলছি, যেই পর্যন্ত পড়াইলাম, যেই পর্যন্ত পেজগুলো তোমার সামনে দিয়ে দিলাম, এটা স্ক্রিনশট দিয়ে নাও, তোমার নোটে এগুলো উঠাই নাও, ধরে নাও এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন হইতে পারে। দেখো আমরা এসিনক্রোনাস এবং সিনক্রোনাস দুটো চিত্র দিচ্ছি না? জি স্যার। এটা দিয়ে একটা উদ্দীপক হবে, এটা একটা অ্যাসাইনমেন্ট হবে। এরকম 20 নম্বরের জন্য আমরা 2টা উদ্দীপক দেব। আর 2টা উদ্দীপক দেওয়ার পরে এই 2টা উদ্দীপক তোমাদের A4 সাইজের কাগজে আমরা উত্তরগুলো লেখা নিব। এটাই হলো অ্যাসাইনমেন্ট। আগে দেখো কলেজ স্বাভাবিক থাকতো, তাহলে তোমাদের সাথে আমরা দেখা করতাম। এগুলোতে কি ম্যাথ আসবে স্যার? ম্যাথ থাকবে না, ম্যাথ থাকবে না। যেই পর্যন্ত পড়াইছে এই পর্যন্ত, যেটা পড়াই নেই ওটা থাকবে না। স্যার 7 নাম্বার পেজটা আবার একটু দিয়ে স্যার স্ক্রিনশট নিও স্যার, 7 নাম্বার পেজটা। দেব টেনশন করে না, দেব। আমার কথাটা শেষ করে নেই। এই পর্যন্ত তোমরা খাতায় নোট করবা, নোট করে রাখবা। আর তখন যদি প্রশ্নটা পাইবা, দেখবা উদ্দীপকের 2টা চিত্র পাইবা, চিত্র পাই এই বুঝে নিবা কোনটা সিনক্রোনাস, তখন তুমি এটা বর্ণনা দিয়ে দিবা। এইভাবে তুমি একটা যখন অ্যাসাইনমেন্ট দিতে বলে, তুমি অ্যাসাইনমেন্ট তোমার আমি সব দিয়ে দিব, জাস্ট খালি বাসায় বসে বসে লেখবা। পারবা না তুমি? জি স্যার। দেব। আগে যদি কলেজ যদি স্বাভাবিক নিয়ম থাকতো, তাহলে তোমার 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ানোর পরে তোমার কুইজ পরীক্ষা দিতাম, কিন্তু তোমাকে তো আর আমি কুইজ পরীক্ষা পাচ্ছি না, তাহলে তুমিও বাসায় পড়বা না। সেই কারণে আমরা তোমার কাছে পড়া আদায় করার জন্য একটা অ্যাসাইনমেন্ট জমা নিব। আসলে দেখবো আমার ছাত্ররা যে কষ্ট করে আমরা পড়াইতেছি, তুমিও টাকা খরচ করে ক্লাসটা করতেছো এমবি নিয়া, তুমি কতটুকু সার্থক আর আমি কতটুকু সার্থক এটা আমরা দেখবো। এই কারণে তোমাদেরকে দিব। আজকে আর আমরা পড়াইলাম না, দিকে চলে যাই। হ্যাঁ বলেন স্যার পড়া কোন পর্যন্ত ছিল স্যার? স্যার পড়া কোন পর্যন্ত স্যার পড়াইছেন? এসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুটো আজকে পড়াইছি। এই দুটার বৈশিষ্ট্য, সিনক্রোনাস কি বৈশিষ্ট্য বা সুবিধা এবং অসুবিধা, 20 নাম্বার হ্যাঁ সিনক্রোনাস এবং এসিনক্রোনাস ট্রান্সমিশন। আমরা যে পেজগুলো চাচ্ছি সেই পেজগুলো দিয়ে দিচ্ছি। আবার কোন ছাপানা কেন্দ্রই 120 ছাপায় না। ওকে, পেজে পাবা। আচ্ছা স্যার বইটা আছে তাই স্ক্রিনশট মারা লাগবে আবার? হ্যাঁ নুরুল ইসলাম হুদা বইয়ের আর কি 127 পৃষ্ঠা পর্যন্ত আছে। 127 নম্বর এবং 126 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। তোমার স্ক্রিনশট মারা লাগবে না, যার কাছে বই আছে। আর যার কাছে বই নেই এই জন্য তারে দিয়ে দিচ্ছি, সে আবার নিয়ে নাও।